স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়া তপলা। দর্শক, বরাবরের মতোই দুটো বিষয় থাকছে আমাদের আলোচনায়। অনুষ্ঠানের প্রথম অংশে আমরা আলোচনা করব আমেরিকান ক্যারি অ্যাওয়ার্ড 2025 প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে নিউ ইয়র্কে। এই অনুষ্ঠানে আমরা আয়োজন করব, দুজন অতিথি আমার সঙ্গে রয়েছেন এবং অনুষ্ঠানের দ্বিতীয় অংশে অর্থাৎ বিরতির পর আমাদের আলোচনায় থাকবে আমেরিকার রিয়েল এস্টেট মার্কেটের চিত্র, অর্থাৎ আমেরিকার মার্কেটে বাড়ি আছে ক্রেতা নেই কেন, এই বিষয়ই থাকবে আমাদের আলোচনায়। এই দুটো বিষয়ে আলোচনার জন্য আপনারা যদি চান আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, চাইলে টেলিফোন করতে পারেন। টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ, বরাবরের মতোই সেখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে, চাইলে সেখানেও যুক্ত হতে পারেন। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কে আপনি আপনার যে কোনো মতামত শেয়ার করতে পারেন। এর বাইরে আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেই সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন করতে পারেন। আপনার প্রশ্নের উত্তর দেবেন আমার সাথে উপস্থিত বিশেষজ্ঞ অতিথি কারা, জি এই বিষয়টি এখন বলতে চাই। আমেরিকান ক্যারি অ্যাওয়ার্ড 2025 আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন চিফ অর্গানাইজার মোহাম্মদ খলিলুর রহমান এবং আমার সাথে আরো উপস্থিত আছেন আমেরিকান ক্যারি অ্যাওয়ার্ড 2025 এর প্রধান বিচারক শেফ টনি করিম খান। দুজন অতিথিকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকে অনেক ধন্যবাদ। জি, খলিলুর রহমান, আপনাকে দিয়ে শুরু করি। আপনি প্রধান পৃষ্ঠপোষক, আপনি এই অনুষ্ঠানটির আয়োজন করতে যাচ্ছেন, আপনি উদ্যোগ নিয়েছেন। কেন আপনার কাছে এটা মাথায় আসলো যে আমেরিকায় এইরকম একটা অনুষ্ঠান করা যেতে পারে, কিংবা আমেরিকাতে খুঁজে খুঁজে প্রকৃত রন্ধন শিল্পী যারা আছে তাদেরকে খুঁজে বের করে আনা যেতে পারে? ধন্যবাদ অপর্ণা আপনাকে এবং টিভিএন 24 কে। আপনারা সকলে জেনে আনন্দিত হবেন যে প্রথমবারের মতো আমেরিকাতে আমেরিকান ক্যারি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হতে যাচ্ছে মে 24 টেরেস অন দ্য পার্ক। তো এটা আমার একটা স্বপ্ন। অ্যাজ এ শেফ হিসাবে আমি 2022-এ প্রথম ব্রিটিশ ক্যারি অ্যাওয়ার্ড অর্জন করতে সক্ষম হই এবং প্রেসিডেন্ট লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অর্জন করতে সক্ষম হই। এই প্রেক্ষাপটে আমাদের যারা সারা পৃথিবীতে কারি ইন্ডাস্ট্রি নিয়ে যারা কাজ করছেন, যারা সুনামধন্য শেফ এবং যারা নতুন উদ্যোক্তা এবং নতুন যারা এই পেশাতে আসছে, তাদেরকে মূল্যায়ন করা, তাদেরকে উৎসাহ দেওয়া এবং তাদেরকে আরো কাজের গতি বৃদ্ধি করার লক্ষ্যেই আমেরিকান ক্যারি অ্যাওয়ার্ডের আয়োজন আমেরিকাতে। আপনারা জানেন সারা পৃথিবীতে একটা দেশ আমেরিকা, যার মানে সবাই চেয়ে থাকে এই আমেরিকাতে একটা অ্যাওয়ার্ড আয়োজন হলে এবং এই অ্যাওয়ার্ড যারা উইনিং করবে তাদের কিন্তু অনেক প্রেস্টিজিয়াস একটা ব্যাপার হবে এবং তাদের কাজের গতি এবং তাদের ধারাবাহিকতায় যারা নতুন প্রজন্ম তারাও কিন্তু উৎসাহ পাবে যে এই ধরনের একটা অনুষ্ঠানে আমিও জয়েন করতে পারবো যদি আমি এই প্রফেশনে যদি একটা ভালো অবস্থান তৈরি করতে পারি। এই লক্ষ্যেই কিন্তু আমেরিকান ক্যারি অ্যাওয়ার্ডের আয়োজন হচ্ছে। জি নিশ্চয়ই। টনি করিম খান, রান্নাটা তো একটা শিল্প, আপনারা বেছে বেছে সেই শিল্পের শিল্পী খুঁজে বের করতে আনতে চান, প্রতিভার এক ধরনের সন্ধান করতে চান। আপনার অভিজ্ঞতা শুনি। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। and of course TVN 24 আসলে এটা যদিও একটা খাবারের প্রোগ্রাম, হ্যাঁ কারি, the first time ever in New York. I'm really happy to be here joining, and of course thanks to Khulil to organizing this because he needs a uddekta who wants to do move forward. এটা আসলে খলিল যেটা বলছিল the same way আমি চিন্তা করি যে ওনাদের যে উদ্যোক্তা হতে পারবে একদিন, but the curry, for them maybe just a daily eating, but for us it's a food for living. It's a যেটা আমরা খেয়ে আমরা ভালো থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো, নিউট্রিশন ভ্যালু। তো এই যে এনকারেজমেন্টটা, আর আমি তো সারা পৃথিবীতে জাজিং করি, তো এটা আমার জন্য একটা বিশাল মাইলেজ। They come to America and from USA to produce all over the world, to introducing this home chef. It will be grateful and definitely আমিও শিখবো, আমারও শেখার অনেক জায়গা আছে যেটা আমি শিখতে পারবো ডেফিনেটলি।
জি, মোহাম্মদ খলিলুর রহমান আমেরিকান ক্যারি অ্যাওয়ার্ড এবং একজন উদ্যোক্তা হচ্ছেন একজন বাংলাদেশি আমেরিকান। স্বাভাবিকভাবে মানুষজনের মনে অনেক রকমের প্রশ্ন থাকে যে শুধু কি বাঙালি ফুড, শুধু কি আমেরিকান ফুড? আমি একটু ফুডের বিষয়টা জানবো যে কি ধরনের ফুড নিয়ে এখানে প্রতিযোগীরা পার্টিসিপেট করতে পারবেন এবং পাশাপাশি পুরো প্রক্রিয়াটা সম্পর্কে যদি একটা ধারণা দিতেন। ধন্যবাদ। আসলে কারি শব্দটা আমাদের উপমহাদেশের, এই কারিটা কিন্তু আমেরিকাতে নাই। আমেরিকার মেন ফুড হলো ফাস্ট ফুড, স্টেক বা আদার্স ফুড। পৃথিবীতে বিভিন্ন দেশের কিন্তু নিজস্ব কুজিং আছে। তো আমাদের সবচেয়ে মজার বিষয় হলো এশিয়ান কুজিংটা একটু ডিফারেন্ট। আমেরিকান কুজিং আলাদা, ইউরোপিয়ান কুজিং আলাদা এবং অস্ট্রেলিয়ান কুজিং আলাদা। তো এর ভিতর থেকে কারি কিন্তু আলাদা একটা বৈশিষ্ট্য বয়ে নিয়ে আসে। তো কারির সাথে যারা কাজ করেন, বিশেষ করে আমাদের দেশ, আমাদের সাউথ এশিয়ান সাবকন্টিনেন্ট গুলো কিন্তু কারি নিয়ে বেশি, আমাদের মা চাচিরা দেখা যাচ্ছে যে কারি, বিভিন্ন ধরনের ভেজিটেবল কারি, ফিশ কারি, মিট কারি, নানা ধরনের কারির সাথে আমরা যুক্ত। তো আমাদের উপমহাদেশের যে কারিটা, ওই কারির কদর কিন্তু আমেরিকাতে নতুন করে বাড়ছে, সেটা হলো করোনার পরে। এটা আমাদের দেশের কুকিং স্টাইলটা, এটা কিন্তু এক ধরনের বলা যায় যে হেলদি কুকিং। তো ওই কুকিং স্টাইলটাকে আমরা তুলে ধরার জন্যই কিন্তু আমেরিকান কারি অ্যাওয়ার্ড নামে আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করতে যাচ্ছি। পাশাপাশি ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড যেটা আছে, ব্রিটেনে যেটা অনুষ্ঠিত হয়, এটা কিন্তু অত্যন্ত জনপ্রিয় এবং পপুলার। এটা একদিনে হয় নাই, সেখানে কিন্তু অনেক সময় বলা হয় ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডটা হলো আমাদের প্রফেশনের জন্য অস্কার। তো এই একটা অ্যাওয়ার্ড, তো আমরা চাচ্ছি ছড়াই ছিটায় সারা পৃথিবীতে যে বাংলাদেশি আছে বা এশিয়ান সাবকন্টিনেন্ট যারা কারি শিল্প নিয়ে কাজ করে, তাদেরকে উৎসাহ দেওয়া এবং তাদের নিজস্ব রেসিপির যে ফুডগুলো আছে ওটাকে প্রমোট করা আমেরিকাতে এবং পৃথিবীর বিভিন্ন দেশে। এটাই হলো আমাদের আমেরিকান কারি অ্যাওয়ার্ডের মূল লক্ষ্য। জি, আমি একটু শেফ টনি করিম খান আপনার কাছ থেকে শুনবো যে বিচার প্রক্রিয়াটা আসলে কিভাবে হবে, কিংবা আপনারা আসলে একটা খাবারকে যাচাই বাছাই করার সময় কোন কোন দিকগুলো লক্ষ্য রাখবেন? Thank you. Again, to be a judge is a very, very tough. And সূক্ষ্মভাবে দেখা আরো বেশি কঠিন। তো আসলে জাজ হতে গেলে কিন্তু আমার একটা পরীক্ষা আছে যে আমি কিভাবে হবে জাজটা। তো আমরা যেভাবে দেখবো যে ওনার যে ফার্স্ট গেট আপ, যে প্রেজেন্টেশনটা দেখবো, ওটা যদি কুকিং থাকে তাহলে সেই ফ্লেভারটা দেখবো, টেস্ট দেখবো, নিউট্রিশন দেখবো, হাইজিন ভেরি ইম্পর্টেন্ট, যেটা আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন আছে, ওটা তো অবশ্যই ভেরি ভেরি নাম্বার ওয়ান অ্যাকচুয়ালি। অ্যান্ড ওভারঅল মার্ক কামস লাইক দ্যাট। হ্যাঁ, তো ইন্টারন্যাশনালি আমরা জাজিং করি অফকোর্স বাই দ্য অ্যাপিয়ারেন্স অ্যান্ড the most of all that cooking is a discipline, যেভাবে তারা ফলো দ্য রেসিপি করবে। হ্যাঁ, রেসিপি তো as a judge is a lot of critical, your mind going through. তো যেখানে আমরা অনেকটা দেখি অনেক জাজ দুজন তিনজন মিলে এটা পরামর্শ নেই কি হবে। ইন্টারন্যাশনাল আমরা করি কি, আমরা ওটা আমরা দেখি যে না এই ফুডটা অ্যাপ্রোপ্রিয়েট আছে, আমি সঙ্গে সঙ্গে তাকে গোল্ড বা ব্রোঞ্জ বা সিলভার দিয়ে দিই। তো আমাদের এখানে একটু অন্যরকম হবে অফকোর্স। তো আমরা এটা অবশ্যই দেখবো সবাই মিলে। একটা বিষয় আমার খুব জানার ইচ্ছা, টনি করিম খান, আপনি যেহেতু বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় হচ্ছে জাজের কাজ করেছেন, আপনি ওই মূল্যায়নটা করেছেন এবং রান্না নিয়ে কাজ করেন, কারি নিয়ে কাজ করেন, এই শিল্পটা নিয়ে কাজ করেন, জাজিং এর ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে একটা বিষয় আমার সবসময় মনে হয়, সেটা হচ্ছে টেস্ট বারটা তো এক একজনের এক এক রকম ভিন্ন। আপনার কাছে যে খাবারটা ভালো লাগছে ওনার কাছে নাও লাগতে পারে, আবার আমার কাছে সেটা হয়তো অন্যরকম লাগতে পারে। তো একজন প্রতিযোগী যখন আসলে একটা কিছু রান্না করে নিয়ে আসবেন, ওখানে যে জাজরা থাকবেন, হয়তো তার রান্নাটা ভালো হয়েছে, জাজদের হয়তো টেস্টটা হয়তো পছন্দ না। এই বিষয়টা আসলে কিভাবে সমন্বয় করা হয়? এই জন্য আমরা প্রথমে দেখি যে আসলে you have to be neutral, really, because you are judging something that wanted to make her or him proud. তো আমরা সবাইকে বলি যে জাস্ট ডু ইট, কনফিডেন্ট ভাবে করেন, ভালোভাবে করেন, টেস্ট করবেন, যাতে যার যা বলতে পারবেন না এটা খেয়ে আমি ভালো লাগছে আমার কাছে। তো নিজে টেস্ট করতে হবে,
তখন কিন্তু আপনি অটোমেটিক্যালি এজ এ জাজ you can see the less salt, no problem. Because sodium is less is good. I can always take later. পরে আমি নিচ্ছি এটা। তো তখন আমরা এগুলো রিয়েলি অ্যাজ এ সে ইটস ভেরি ক্রিটিক্যাল। তারপর আমরা ডিসিশন মেকিং করে এমনভাবে দিতে হি অর শি গেট স্যাটিসফাইড। জি মোহাম্মদ খলিলুর রহমান, সারা কেমন পাচ্ছেন কমিউনিটিতে? আলহামদুলিল্লাহ, এটা প্রথমবারের মতো হলেও আমরা অত্যন্ত চমৎকারভাবে সাড়া পাচ্ছি। আপনারা জানেন যে গত 18 তারিখে আমাদের খলিল বিরানি ব্রাঞ্চে আমাদের ফাইনাল যে কম্পিটিশনটা শেষ হয়েছে, এটা ছিল যে এবার আপনি হবেন শেফ। তো আমাদের কমিউনিটির হোম শেফ যারা আছেন, বিভিন্ন যারা ক্যাটারিং করেন বা দেখা যাচ্ছে বিভিন্ন ভাবে যারা রান্না বান্না করেন, তাদের সরাসরি কম্পিটিশনটা ছিল। তো এখানে প্রচুর মাসের আমরা সাড়া পেয়েছি, প্রায় অর্ধ শতাধিক পার্টিসিপেটের কিন্তু আমরা ওপেন জাজ প্যানেল করে কিন্তু এখানে আমরা এই অনুষ্ঠানটা শেষ করেছি। পাশাপাশি আমাদের অনুষ্ঠানে আমাদের 500 আসন অলরেডি গতকাল পর্যন্ত আমরা 460টি আসন কিন্তু আমাদের ফুল বুকিং, এবং আমাদের গেস্ট সহ আমরা আমাদের পুরো হাউস কিন্তু ফুল। আমরা এখন নতুন করে আর কাউকে হয়তো এন্ট্রি দিতে পারবো না, আমাদের পার্টিসিপেট শেষ। আমাদের বিচার কার্যক্রমটা এমন ভাবে শুষ্ক করে, আসলে একটা জাজ প্যানেল যখন বসে তখন কিন্তু শুধুমাত্র খাবারের টেস্টের উপরে কিন্তু জাস্টিসফাই হয় না। এখানে প্রেজেন্টেশন, তারপরে ফুডের ফ্যাব্রিকেশন, হাইজেনিং এবং এটার ডেকোরেশন, যেটাই বলেন না কেন, সবকিছুর উপরেই কিন্তু একটা জাজ প্যানেল বিভিন্নভাবে এক একজন এক একভাবে দেয়। একটার উপরে কিন্তু মার্কিং হয় না। শুধু টেস্টে 100% টেস্ট ভালো কিন্তু তার প্রেজেন্টেশন ভালো না, সে কিন্তু দেখা যাচ্ছে ফুল নাম্বার পাবে না। 100-র ভিতরে দেখা যাচ্ছে এইভাবেই কিন্তু মার্কিং করা হয়েছে যারা ডাইরেক্ট কুক করে। পাশাপাশি আমাদের এখানে অনেকেই যারা এন্টারপ্রেনার আছে, যারা ভালো উদ্যোক্তা, তাদেরকেও আমরা আমাদের অ্যাওয়ার্ডের অন্তর্ভুক্ত করেছি। বিভিন্ন যারা নমিনেটেড, তাদের কাছ থেকে মাঝ থেকে যারা সবচেয়ে সফল ব্যক্তি, সেখান থেকে কিন্তু জাস্টিফাই করে তাকে অ্যাওয়ার্ডে নিয়ে আসা হচ্ছে। পাশাপাশি যারা সেলিব্রিটি শেফ আছে, লিজেন্ড শেফ আছে, তাদের মাঝ থেকেও কিন্তু তাদের বায়োগ্রাফি, তাদের কর্মকাণ্ড, তাদের একটা রেজুমের উপরে কিন্তু তাদের লাইভ পারফরমেন্সের উপরেও কিন্তু আমরা মূল্যায়ন করে তাদেরকে মূল্যায়নের জায়গায় এই আমেরিকান কারি অ্যাওয়ার্ড নিয়ে আসছে আমাদের জাজ প্যানেল। তো সব মিলে আমাদের অনুষ্ঠানটা 8টা ক্যাটাগরিতে আমরা যে অ্যাওয়ার্ড দিব, প্রত্যেকটাই কিন্তু দেখা যাচ্ছে আমাদের সমাজকে বা আমাদের কমিউনিটিকে আরো এগিয়ে নিয়ে যাবে এবং এদেরকে মূল্যায়নের একটা জায়গা তৈরি করে দেবে। এইভাবেই কিন্তু আমেরিকান কারি অ্যাওয়ার্ডের জাজ প্যানেল এবং পুরো অ্যাওয়ার্ড সেরেমনিটা আমরা সাজিয়েছি। 500 জন প্রতিযোগীর কথা বলছিলেন? না, 500 জনের ভিতর থেকে যাচাই বাছাই করে এখন 50 জনের ভিতরে আমাদের চলে আসছে। এই প্রক্রিয়াটার আসলে মানে স্বচ্ছতাটা কিভাবে নিশ্চিত করা হয়? কারণ 500 জন তো আসলে এক জায়গায় এসে আপনাদের তত্ত্বাবধানে রান্না করতে পারবেন না। না, এটা হলো ওই যে আমি বললাম যে সবাই কিন্তু রান্না করছে না। বিভিন্ন জায়গা থেকে যারা মানে দেখা যাচ্ছে আমাদের এখানে পার্টিসিপেট করার জন্য অনলাইনে বা বিভিন্ন ভাবে যারা আমাদের অংশগ্রহণ করেছেন, তাদের কিছু আছে রেজিমি দেখে, যারা সুপার শেফ, যারা বিভিন্ন হোটেলে রেস্টুরেন্টে ভালো কাজ করেন, তাদেরকে কিন্তু তাদের বায়োডাটা, তাদের বায়োগ্রাফি এবং তাদের শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু একটা কম্পিটিশন কমপ্লিট হয়েছে। ওখান থেকে কিন্তু যাচাই বাছাই করেই কিন্তু আমাদের একটা শর্ট লিস্টে আনা হয়েছে। তার ভিতর থেকে আমরা আমাদের জাজ প্যানেল এটা থেকে যারা সেরা আছে তাদেরকে বেছে কিন্তু মূল্যায়ন করবে এবং যারা অ্যাওয়ার্ডই হবে, অ্যাওয়ার্ডটা কিন্তু আমরা এখনো হাতে পাই নাই। আগামীকাল আমরা জানতে পারবো যে আসলে প্রকৃতপক্ষে কারা অ্যাওয়ার্ড পাচ্ছে। আর জাজ প্যানেলে আছেন শুধুমাত্র এক জায়গার মানুষ না, অনেক বড় একটা জাজ প্যানেল আছে। টনি করিম খান, ইনি হলেন আমাদের চিফ প্রধান বিচারপতি। এরপরে মোহাম্মদ ইয়াহিয়া, ইনি আছেন এক্সিকিউটিভ শেফ, ইনি আছেন ইয়ে থেকে, দুবাই থেকে। আমাদের জাজ প্যানেল আছে মোহাম্মদ ইয়াসিন, ইনি আছেন আমাদের সৌদি থেকে। সিলভার ডি রোজারিও, ইনি আছেন
ইন্ডিয়া থেকে, অলি খান আছেন আমাদের জাস্ট প্যানেলে, ইনি আছেন লন্ডন থেকে, রোশান বিন রুজলি ইনি আছেন মালয়েশিয়া থেকে, তো রাইমা সুলতানা রিতা আমাদের বাংলাদেশের একজন টিভি ব্যক্তিত্ব, ইনি আমাদের জাস্ট প্যানেল, লবি রহমান আছেন বাংলাদেশের, তারপরে মেরিনা খন্দকার পর্যটন বাংলাদেশের, এরপরে গুলাম মোস্তফা সাহেব আছেন আমাদের আমেরিকা থেকে, তারপরে আছেন আমাদের শাইন আফরোজ পর্যটনের। তো এভাবে বেশ কিছু নাম যারা সুনামের সাথে আমাদের এই ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছেন এবং তারা বিভিন্নভাবে আমাদের কুলিনারি এবং হসপিটালিটি ম্যানেজমেন্টকে যারা একটা অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে, তাদের নিয়েই কিন্তু এই জাজ প্যানেলটা তৈরি হয়েছে এবং তাদের মাধ্যমেই আমরা চেষ্টা করছি যে স্বচ্ছ এবং সঠিকভাবে একটা মূল্যায়নের জায়গা তৈরি করে এই প্রথম আমেরিকান কারি অ্যাওয়ার্ডটা সম্পন্ন করতে। প্রথমবারের মতো আয়োজন করছেন, একটা বিষয় একটু শুনবো যে আপনাদের প্রচারণা, মানে এখানে এসে আসলে যিনি পুরস্কার প্রাপ্ত হবেন তিনি তো নিজেকে প্রমাণ করবেন, তার একটা আইডেন্টিটি তৈরি হবে। আপনাদের প্রচারণাটা কি আসলে সেইভাবে আপনারা করতে পেরেছিলেন কমিউনিটির ভিতরে? মানে যিনি হয়তো বাসায় বসে সারা জীবন শুধু রান্নাই করে গেছে, নিজের কোনো আইডেন্টিটি তৈরি করতে পারেনি, তিনি তার এই রান্নার মাধ্যমে এখন নিজের একটা পরিচয় তৈরি করতে পারবেন, এই প্রচারণাটা কি আপনারা করতে পেরেছিলেন? না, আমরা আসলে এই জায়গাটায় সঠিকভাবে আমরা এখনো মানে এটা করতে পারি নাই, তবে কারি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হচ্ছে এইটা আমরা যথারীতি চেষ্টা করেছি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর প্রথমবারে অনেক কিছুই কিন্তু আমরা জানা বোঝার ব্যাপার আছে, তো আমরা এই জন্য চেষ্টা করেছি যে বিভিন্ন দেশে যারা এই অনুষ্ঠান করে থাকেন, এই অনুষ্ঠানের সাথে যুক্ত থাকেন, তাদের পরামর্শ নেওয়া এবং সেইভাবে আমরা এই কাজটা সম্পন্ন করার জন্য কাজ করে যাচ্ছি। আমাদের কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষকে আমরা সংযুক্ত করার চেষ্টা করেছি, বিশেষ করে এই ইন্ডাস্ট্রি না, আমাদের ব্যবসায়ী মহল, আমাদের মিডিয়া, আমাদের কমিউনিটি লিডার, সবার কাছেই কিন্তু আমরা চেষ্টা করেছি আমাদের এই আয়োজনটা সম্পর্কে তাদের কাছে তুলে ধরার, এবং আশা করি এই বছরের পরে আমরা আরো বেশি সুন্দরভাবে অর্গানাইজ করে আমাদের সবাইকে নিয়ে দ্বিতীয়বারের মতো আমরা আমেরিকান কারি অ্যাওয়ার্ড আয়োজন করতে সক্ষম হব। শেফ টনি করিম খান, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যারা এবছর পারেননি, পরবর্তী বছরে হয়তো অংশগ্রহণ করবেন, তাদের জন্য কি পরামর্শ দিবেন? ওকে, নো ওয়ান ইজ এ লুজার হিয়ার, হারানোর কোনো ভয় নেই। তো আসার অ্যাকচুয়ালি আমি মনে করি যারা পার্টিসিপেট করবে বা ইচ্ছা, ওইটাই কিন্তু তার আমি মনে করি এটাই তার একটা মোটিভ যে আমি এখানে আসছি কিছু পার্টিসিপেট করে আমার ফুডটাকে দেখানোর জন্য। তো আমি মনে করি যারাই আসবেন আসছেন, নাথিং ইজ লুজার হিয়ার, সবাই কিন্তু এখানে একটা এক্সপিরিয়েন্স নিয়ে যাবে, এটাই আমি মনে করি। তো এক্সপিরিয়েন্স, একটা স্কিল নিয়ে যাবে, তার নিজের জন্য কিছু করবে। আমার কাছে কিন্তু অনেক উদাহরণ আছে, মানে সারা পৃথিবীতে কারি তো একটা বৈশিষ্ট্য, দেয় ওয়াই উই ক্যান মেক ভেরি হেলদি ওয়ে। হ্যাঁ, এখনকার কারি কিন্তু দ্য ফুড অফ টুমরো টুডে, মানে ভেরি ভেরি গুড ওয়ে অফ ইটিং কারি দ্যাট ইউ ফিল ভেরি হেলদি। তো এইভাবে কিন্তু অনেকে উদ্যোক্তা নিচ্ছে, অ্যান্ড তারা কিন্তু ভালো একটা মাসে ইনকাম পাচ্ছে। তো আই এম শিওর নিউ ইয়র্ক ইজ অলরেডি ডুইং সাম ঘরোয়া হাউস কুকিং গোয়িং অন। আমি শিওর তাদের জন্য আমার প্রাণ ভরা ওয়েলকাম জানাই, যে তারা যেন সামনে বছরে আবার আসতে পারে সামনে। আর ভয়ের কোনো কারণ নেই, এটা যেটা বলি যে টেক এ স্টেপ, শুরু করতে হবে। And if you're there, this witness is there. Thank you. জি, নিশ্চয়ই। আমাদের আজকের মতো প্রথম পর্বের সময় শেষ হয়ে গেছে। মোহাম্মদ খলিলুর রহমান এবং শেফ টনি করিম খান, দুজনতে থেকে অসংখ্য কৃতজ্ঞতা আমাদেরকে আজকে সময় দিয়েছেন। Thank you so much. ধন্যবাদ আপনাকে এবং টিভিএন 24 কে। জি দর্শক, আপনারা কোথাও যাবেন না, বিরতির পর আবারও ফিরছি অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব নিয়ে। টিভিএন 24 এর সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দ্য ভিউজ অনুষ্ঠানে। এই মুহূর্তে আমাদের আলোচনার যে বিষয় সেটি হচ্ছে আমেরিকার মার্কেটে বাড়ি আছে ক্রেতা নেই, আমেরিকার রিয়েল এস্টেট মার্কেটের চিত্র আসলে কেমন, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ অতিথি বরাবরের মতোই আমার সাথে যুক্ত আছেন। আমার সঙ্গে এই মুহূর্তে অনলাইনে যুক্ত আছেন মির্জা রিয়েল এস্টেটের উপদেষ্টা নাজনীন মির্জা। নাজনীন মির্জা, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপলা আপনাকে। হোপ করছি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন ঠিক মতো।
জি নিশ্চয়ই, আমরা আপনাকে একদম স্পষ্ট শুনতে পাচ্ছি। Great. আমার আসলে প্রথমেই যে বিষয়টি জানার ছিল নাজনীন মির্জা, আমরা অনেক কিছু শুনবো আপনার কাছে হাউজিং মার্কেট নিয়ে, তবে 2025 সালের হাউজিং মার্কেটটা আসলে কেমন চলছে এটা দিয়ে শুরু করি। অবশ্যই। সো ফার্স্টে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি টিবিএন কে আমাকে এই প্ল্যাটফর্মে আজকে কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য, আর টিবিএন এর দর্শকদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনারা আমার সাথে বসেছেন, কথা শুনবেন, যারা এখন টিভিতে আমাকে দেখছেন, লাইভে দেখছেন। হোপফুলি নেক্সট কয়েকটা মিনিট আমি আপনাদেরকে ইনাফ ইনফরমেশন দিতে পারবো যে কি হচ্ছে মার্কেটে। আর এই তো ফার্স্টে যেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কারেন্ট ইন্টারেস্ট রেট যেটা চলছে। গত 6 মাসের একটা চার্ট আমি একটু শেয়ার করতে চাই, আমি টিবিএন এর সাথে এটা শেয়ার করেছি। গত 6 মাস ধরে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারেস্ট রেটটা চলছে আপনার 6.8 থেকে প্রায় 7 এর কাছাকাছি চলে যাচ্ছে, যেটা অন অ্যান অ্যাভারেজ অনেক হাই বিগত 5 বছর থেকে যদি আমরা তুলনা করি। আর স্পেশালি একটা নিউজ এসেছে যে ইন্টারেস্ট রেট 3 মান্থ হাই স্পাইক করেছে, যেটাতে আমাদের বায়ারদের বাইং পাওয়ারটা অনেক কমে দিয়েছে। আরেকটা নিউজ চলে সবসময়, আমাদের বায়ারদের মধ্যে একটা কনফিডেন্সের অভাব দেখি যে রিসেশন আসছে, হাউজিং বাবল সৃষ্টি হয়েছে, মার্কেট হয়তো আবার সেই 2006 বা 2008 এর মতো পড়ে যাবে। তো এই জিনিসগুলোর কারণেও আমরা বায়ারদের কনফিডেন্স গুলো একটু কম দেখছি, যেটা গত 2-3 বছর আগে যখন রেটটা অনেকখানি কম ছিল, ওনারা যেভাবে বোল্ডলি আগিয়ে যেতেন বাড়ি কেনার ক্ষেত্রে, সেটা কমে গিয়েছে। আর রিসেশনের ব্যাপারটা যখন আসা শুরু করে, যখন এই গুঞ্জনটা আসে, তখন আরেকটা জিনিস হয়ে যায় যে ব্যাংকিং যে গাইডলাইন্স গুলো আছে ওগুলো অনেক স্ট্রিক্ট হয়ে যায় বিকজ অফ হাই ইন্টারেস্ট রেট। আর এখন যে বাইং পাওয়ারটা আছে, তাতে করে একটা স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে যে আজকের যে হোমওনার আছে, যে গত 2 বছর আগে বা 3 বছর আগে একটা বাড়ি কিনেছেন, তাদেরকে যদি আজকে বলা হয় যে আজকের রেটে আজকের এই বাড়ির যে ভ্যালু আছে, এই বাড়িটা তোমার বাড়ি যদি তুমি কিনতে চাও, তখন আসলে এটা সম্ভব হবে না, কারণ সে তার অ্যাফোর্ডেবিলিটি লুজ করেছে। সো এইটা হচ্ছে কারেন্ট ইন্টারেস্ট মার্কেট সিনারিও। আর সেকেন্ড যে স্লাইডটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা দেখছি যে সাপ্লাই গত 5 বছরে হাইয়েস্টে আছে, তার মানে নতুন নতুন বাড়ি এখন মার্কেটে আসছে। আর আরেকটা জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি যে যারা গত 4-5 বছর আগে আপনার বাড়ি কিনেছেন, বা ইভেন 2 বছর আগেও যারা বাড়ি কিনেছেন, যাদের অ্যাফোর্ডেবিলিটি ছিল না, এক ধরনের লোন আছে যেটাকে বলে নন কিউএম লোন, নন কোয়ালিফাইড লোন। ওনারা ওই লোনটা নিয়ে নিজেদেরকে পুশ করে বাড়ি কিনেছেন এই আশায় যে হয়তো আগামী কয়েক বছরের মধ্যে ইন্টারেস্ট রেটটা ড্রপ করবে, তারা রিফাইন্যান্স করবে। কিন্তু ট্রুথ অফ দ্য ম্যাটার ইজ এই জিনিসটা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। নতুন গভর্নমেন্ট আসার পরেও অনেকের হোপ ছিল যে অনেকখানি চেঞ্জ হবে হাউজিং মার্কেটে, ইন্টারেস্ট রেটে, বাট আনফর্চুনেটলি সেটা আসেনি। তো আমরা যদি গত 2022, 23, 24 থেকে তুলনা করি, এই এপ্রিলের থেকে এবং 2025-এর বিগিনিং থেকে আমরা দেখছি যে অনেক বাড়ি মার্কেটে আসছে, যদিও তার ডিমান্ডের তুলনায় এখনো কম। কারণ আমরা যে গ্রে লাইন গুলো দেখেছি এর আগের আরেকটা স্লাইডে আমরা দেখেছি, যেগুলো আপনার প্রি প্যান্ডেমিক যে ইনভেন্টরিটা ছিল, সেই তুলনায় এখন মার্কেটে বাড়ি এখনো কম, কিন্তু আবার গত 3-4 বছরের চেয়ে বেশি। তো এইটা হচ্ছে কারেন্ট ইনভেন্টরি সিচুয়েশন। আর আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে বাড়ি আসছে কিন্তু মানুষ কিনছে না। তার কারণ একে তো যেটা বললাম যে ইন্টারেস্ট রেটের একটা ভয়, মানুষের অনেক ক্রয় ক্ষমতা কমে গেছে, জিনিসপত্রের এক্সপেন্সেস অনেক বেড়ে গেছে। তার চেয়েও বড় কথা যে আমাদের নিউ ইয়র্ক মার্কেটে, স্পেশালি নিউ ইয়র্ক সিটি বলেন, কুইন্স, লং আইল্যান্ড, যে বাড়িগুলো আসছে, প্রত্যেকটা মার্কেট এরিয়া নিয়ে যখন আমরা রিসার্চ করি, তখন আমরা দেখতে পাই যে যতখানি বাড়ি আছে, ধরেন ফর এন এক্সাম্পল এই মুহূর্তে একটা মার্কেটে 100টা বাড়ি আছে, কিন্তু গত 1 মাসের মধ্যে বিক্রি হয়েছে মাত্র 40%, which is very low. সো এই বাড়িগুলো বিক্রি না হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে মার্কেটে যে বাড়িগুলো আসছে, ইনভেন্টরি ইজ নট আপ টু লেভেল। যে পরিমাণ দাম হাঁকছে সেলাররা, সেটা কেনার সময় বায়াররাও চিন্তা করছে যে এই এত কাজ নিয়ে যে বাড়িটা আমি কিনবো, সেটা তো আমার ঠিক করতে হবে।
নতুন ট্যারিফ লতে যেসব জিনিসপত্রের এক্সপেন্সেস বেড়ে যাচ্ছে, সেজন্য বায়াররা আসলে অনেক অনেক চিন্তিত হয়ে যাচ্ছে যে কোনো একটা বাড়িতে অফার দেওয়ার ক্ষেত্রে বা অ্যাগ্রেসিভলি যাওয়ার ক্ষেত্রে। তো এই মার্কেট সিনারিওটা এখন একটু আমাদের যেটা হচ্ছে, অনেকটা হাউজিং মার্কেটটা কিছুটা থমকে আছে। আমি বলবো না সব নেইবারহুডে, বাট অ্যাভারেজ বেশিরভাগ নেইবারহুডেই আমরা এটা দেখতে পাচ্ছি যে মার্কেটে বাড়িগুলো একটু লম্বা সময় ধরে আছে। জি, নাজনীন মির্জা, নতুন যে ট্যারিফ পলিসি সেটা আসলে হাউজিং মার্কেটে কি ধরনের প্রভাব ফেলছে বলে আপনি মনে করছেন? ভেরি গুড। সো নতুন যে ট্যারিফ পলিসিটা আসছে, যদিও এটা কিছু সময়ের জন্য হোল্ড করা হয়েছে, কিন্তু আমরা যদি একটা জিনিস চিন্তা করে দেখি যে আমাদের যে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস গুলো সবগুলোই কিন্তু আসছে চায়না থেকে। সো আমরা চায়নার উপরে কিন্তু অনেকভাবে ডিপেন্ডেন্ট এই কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস গুলোর জন্য। আর নিউ ইয়র্ক সিটি এবং লং আইল্যান্ড এই এরিয়াগুলোতে আমাদের যে লস গুলো আছে, নিউ কনস্ট্রাকশন নিউ বিল্ডিং লস গুলো যেগুলো আছে, এগুলো এমনিতেই অনেক স্ট্রিক্ট। তার উপর গত 6 মাস ধরে ইন্টারেস্ট রেট যেরকম হাই হয়ে আছে, বায়ারদের কনফিডেন্স অনেক কম। আর দ্বিতীয়ত, এখন এই ট্যারিফ ল এর কারণে আমাদের ম্যাটেরিয়াল কস্ট অনেক বেড়ে গেছে। আমরা যখন কোনো ইনভেস্টরদের সাথে কাজ করছি, অনেক ইনভেস্টররা এখন অনেক হতাশ হয়ে আছেন। ওনারা বলছেন যে ওনারা হয়তো এই বছরে তেমন একটা বাড়ির কাজে হাত দিবেন না, সেটা নিউ কনস্ট্রাকশন বলেন বা রেনোভেশন বলেন। ওইটা কিন্তু একটা বড় একটা ব্যাড ইম্প্যাক্ট আনবে আমাদের হাউজিং মার্কেটে। কারণ একে তো আপনার কোয়ালিটিফুল বাড়ি নেই, যে বাড়িগুলো মানুষ কিনতে আগ্রহ বোধ করে এত রিস্ক নিয়ে হলেও। আর দ্বিতীয়ত, নতুন কনস্ট্রাকশনও যদি না আসে, তাহলে আসলে যে রেডি বায়াররা আছে যারা এখন এখন এফোর্ড করতে পারবেন, তারা আসলে কি কিনবেন? আর এটাও তো অনেক বড় একটা ব্যাপার। যদিও ডিমান্ড আছে, কিন্তু আনফরচুনেটলি ওরকম কোয়ালিটিফুল বাড়ি আমাদের কাছে নেই। জি, আপনি বলছেন যে সেলার্স মার্কেট কিন্তু বিক্রি হচ্ছে না, তাহলে বিক্রেতারা আসলে মানে সংকটটা কোথায়, এটাও একটু আপনার কাছ থেকে শুনবো। সেই সাথে বিক্রেতাদেরকে আসলে আপনি কি পরামর্শ দিবেন যেন বাড়ি যেন আসলে মানে বিক্রেতারা কি করতে পারে যেন দ্রুত বাড়ি বিক্রি হয়? দ্রুত বাড়ি বিক্রি হওয়ার জন্য আসলে বিক্রেতাদের চেয়ে সেলারদের, যেটা বলবো, বিক্রেতা, হ্যাঁ ঠিকই আছে কথাটা। বিক্রেতারা কি করতে পারে? গত 5 বছরে, স্পেশালি প্যান্ডেমিকের সময় থেকে আমরা যেটা দেখেছি যে ইন্টারেস্ট রেট লো হওয়ার কারণে মানুষের বাইং পাওয়ার এত বেড়ে গিয়েছিল, তখন মানুষ যা পেয়েছে তাই কিনেছে। অনেক সময় আমরা দেখেছি সেলারদের কাছে যখন বায়াররা একটা অফার প্রেজেন্ট করেছে, ওরা সমস্ত কন্টিনজেন্সি উঠিয়ে দিয়েছে, যে আমি অ্যাপ্রেজাল কন্টিনজেন্সি নেই, ইন্সপেকশন কন্টিনজেন্সি নেই, অনেক ক্ষেত্রে মর্গেজ কন্টিনজেন্সিও উঠে দিয়েছে, যে নো ম্যাটার হোয়াট আমি এই বাড়ি কিনতে চাই। তো ওই সময়টা দেখে বেশ কিছু সেলার এখনো পর্যন্ত মনে করছেন যে মার্কেটটা এখনো ওরকমই আছে, আমি যা চাইবো তাই পাবো। তো এখন সেলারদের এটা বুঝতে হবে যে আসলে মার্কেটটা অনেকখানি চেঞ্জ হয়েছে। তো উনারা যখন উনাদের বাড়ি নিয়ে এখন রেডি হচ্ছে এই মার্কেটে, 2024 এর এন্ড থেকে শুরু হয়েছে, এখনো কন্টিনিউ করছে, ইটস এপ্রিল এখন। এপ্রিলে সাধারণত দেখা যায় যে আমাদের হাউজিং মার্কেটটা অনেক চাঙ্গা হয়, অনেক বায়াররা মার্কেটে আসে। আমরা দেখছি বায়াররা মার্কেটে আসছে, ঘুরছে প্রি অ্যাপ্রুভাল নিয়ে, কিন্তু অফার দিচ্ছে না বা ওভাবে এগিয়ে যাচ্ছে না। এখন সেলারদেরকে আমি যেটা বলবো যে ডোন্ট লুক এট প্রিভিয়াস মার্কেট, কারণ প্রিভিয়াস মার্কেটে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। দে ওয়ার লাকি, ইন্টারেস্ট রেট কম ছিল, আপনি মার্কেটে যাই এনেছেন না কেন তাই বিক্রি হয়েছে। কিন্তু এখন মার্কেট পুরোপুরি চেঞ্জ। ফার্স্ট অফ অল, আপনার জানতে হবে মার্কেট আপডেটটা কি। আপনি গত 2 বছর আগে দেখলে হবে না, আপনার দেখতে হবে মোস্ট রিসেন্ট, গত 1 মাস বা 2 মাসে আপনার নেইবারহুডে আপনার যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলো কি দামে বিক্রি হয়েছে। দ্বিতীয় জিনিস, অবশ্যই সবসময় রিসার্চ করতে হবে ইন্টারেস্ট রেট, কারণ ইন্টারেস্ট রেটটা একটা বিগেস্ট রোল প্লে করে একটা বায়ারের বাড়ি কেনার ক্ষেত্রে। তারপরে আসছে হচ্ছে অ্যাভেলেবল ইনভেন্টরি। আজকে আমি যেই জিপ করে আছি, আমি যদি একটা সেলার হই, আমার ফার্স্টে দেখতে হবে, অবশ্যই এই কাজগুলো আমি করবো একজন রিয়েলটরকে নিয়ে, একজন অভিজ্ঞ রিয়েলটর যেই ওই মার্কেট সম্পর্কে খুব ভালো জানে। তার সাথে বসে আমি দেখবো যে এই মুহূর্তে আমি যেই বাড়িটা নিয়ে আসছি, আমি সেলার, সেই বাড়ির তুলনা করা যায় এমন কি কি বাড়ি আছে এবং ওরা কি প্রাইস চাচ্ছে। প্রাইসিং ইজ আ বিগ ফ্যাক্টর, কারণ আপনি যখন একটা নতুন প্রোডাক্ট মার্কেটে আপনি নিয়ে আসেন, তখন কিন্তু সবার নজর ওই বাড়িটাতে থাকে যে
আচ্ছা এই বাড়িটা কেমন, কত টাকা চাচ্ছে, কম্পেয়ার টু এরকম অন্য কোনো বাড়ি আছে কিনা। তো এই মার্কেট রিসার্চটা করে বুঝে তারপর আনতে হবে। আর আরেকটা যে ব্যাপারটা সবসময় কাজ করে, যে আপনি যখন বাড়িটা লিস্ট করছেন আপনার বাড়িটাকে কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে দিতে হবে। স্পেশালি আমাদের কমিউনিটির মধ্যে একটা জিনিস আমরা দেখতে পারি, ওনারা বাড়ির উপরে কোনো মানে কোনো কাজ করতে চায় না। ধরেন অনেকদিন ধরে বাড়িতে আছেন, 6-7 বছর ধরে আছেন, বাড়িটা তো একটু পুরনো হয়েই গেছে। এখন আপনার বাড়িটা আপনার একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা যদি আপনি সুন্দর করে উপস্থাপন করেন সেটা যত তাড়াতাড়ি বিক্রি হবে, সেই তুলনায় যদি আপনি অগোছালো করে রেখে বাড়িটা বিক্রি করতে চান তাহলে কিন্তু ভালো বিক্রি হবে না, যেটাকে আমরা আমাদের রিয়েল এস্টেটের ভাষায় স্টেজিং বলি। তো স্টেজিং এরও কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আমরা যারা অভিজ্ঞ রিয়েলটার আছি, আমরা যখন সেলারদের সাথে বসি, একটা জিনিস আমি সবসময় আমার সেলারদেরকে বলি যে এটা কিন্তু আপনার একটা ইনভেস্টমেন্ট। আপনি যেই ইনভেস্টটা করছেন বাড়িটা সাজানোর জন্য, স্টেজিং এর জন্য, ওইটার যেই টাকাটা আপনি খরচ করছেন তার 30 থেকে 40% এক্সট্রা আপনি পাবেন যেই টাকাটা আপনি খরচ করছেন স্টেজিং এর জন্য। জি নাজনীন, আমরা একটু সোশ্যাল মিডিয়া থেকে একটু প্রশ্ন নেই। সাকিবুল হাসান তিনি বলছিলেন, আচ্ছা তিনি আসলে একটি মন্তব্য করেছেন যেটা বলা হচ্ছে যে মিশিগানে বস্তা পচা বাড়ি রিয়েলটররা হচ্ছে যে সাধারণ মানুষকে আসলে গছাই দিচ্ছেন, এই ধরনের একটা মন্তব্য তিনি করেছেন। এই যে বায়াররা যখন একটা বাড়ি কেনার পরে আসলে দেখা যায় যে তারা একরকম চিন্তা করে হয়তো কিনেছিলেন কিন্তু এক্সপেকটেশনটা আসলে রিচ করেনি, রিয়েলটরদের সঙ্গে এক ধরনের কি বলবো একটা স্যাটিসফ্যাকশনের জায়গাটা আসলে ফিল আপ হচ্ছে না। এই বিষয়গুলো কিংবা এই সমস্যাগুলো আসলে কিভাবে সমাধান সম্ভব? এই সমস্যাগুলোর সমাধান সম্ভব হচ্ছে আপনারা যখন একটা রিয়েলটারদের সাথে কাজ করছেন, আমি যেটা বলবো, ওভার দ্য ফোন একটা রিয়েলটারকে না ডেকে বলা যে আমাকে ভাই বাড়ি দেখান, এভাবে আসলে হয় না। আমি যেটা সাধারণত করি, যখন আমি একজন বায়ারকে মিট করি, আমি একদিন তার সাথে বসে তার ক্রাইটেরিয়াটা আমি শুনি যে সে কি চাচ্ছে এবং তার বাজেটটা কত, ওইটার উপরে বেস করে তাকে আমি একটা মার্কেট সিনারিও দেখাই যে ঠিক আছে ভাই আপনার বাজেট এত এবং আপনি আপনার চাহিদাগুলো এইটা, তো ঠিক আছে আসুন আমরা দুজন মিলে বসে দেখি আসলে মার্কেটে কি আছে। ইন পার্সন না যেয়ে ফার্স্টে অনলাইনে দেখা, অনলাইনে দেখলে কিন্তু একটা বায়ারের একটা ভালো আইডিয়া হয়ে যায় যে আমার বাজেটে যে বাড়িগুলো আছে সেগুলো কি। এখন মার্কেটের যে ইনভেন্টরি, তাতে করে এমন না যে আপনার বাজেটে 1000টা বাড়ি আছে, আপনার হয়তো গুটি কয়েক, আপনার সমস্ত ক্রাইটেরিয়াকে যদি আমি ফিট করাতে চাই তাহলে খুব হয়তো 5টা থেকে 6টা, ওই 5টা থেকে 6টা বাড়ি দেখানোর পরে আমার বায়ারকে জিজ্ঞেস করতে হবে যে এই ক্রাইটেরিয়া কি তোমার ম্যাচ করছে, তুমি কিভাবে কিনতে চাও। এখন আপনার সাথে আপনার যে রিয়েলটার যার সাথে আপনি কমফোর্টেবল ফিল করেন, কাজ করেন, তার সাথে একটা ওপেন এন্ডিং কনভারসেশন চালাতে হবে। এমন না যে কেউ কাউকে পুশ করছে, কারণ রিয়েলটাররা কিন্তু তাদের পেমেন্ট পায় না আনটিল একটা বাড়ি ক্লোজ হচ্ছে। সো পুশিং এর ব্যাপারটা আমি আসলে যে প্রশ্নটা করেছেন আপনার কাছ থেকে আমি বুঝলাম না। এট দ্য এন্ড ফাইনাল ট্রিগার কিন্তু আপনি টানবেন। আপনার যদি মনে হয় যে না এই বাড়িটা আমার জন্য হচ্ছে না, আপনি সুন্দর করে জানিয়ে দিতে পারেন যে না এটা আমার হচ্ছে না, হয় আমি ওয়েট করব এখন কিনবো না, অথবা ঠিক আছে যা আছে সেটাই কিনবো, আমি ঠিক করে নিব। জি অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় যে আমরা অনেকগুলো তথ্য স্পষ্ট হয়েছে। নাজনীন মির্জা, আমাদের আজকের মতো সময় শেষ হয়ে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাকে অপলা। জি দর্শক, ধন্যবাদ জানাবো আপনাদেরকেও। TVN 24 নিউজ নেটওয়ার্কের আয়োজনে দ্য ভিউজ অনুষ্ঠানেই ছিল আজকের মতো। TVN 24 এর সঙ্গে থাকুন সবসময়। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।